ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে 0.58% একটা ভালো তেজি দেখিয়েছে বা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট কদিন ধরে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছিল এবং 26,000-এর নিচে চলে এসছে এবং গতকালকে নিফটি 50 26,000-এর তোড়গোড়ায় গিয়ে ক্লোজ দিয়েছে বলতে পারেন। এরকম ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন, এই উইকে অনেকগুলো ডেটা আসার কথা ছিল। তার মধ্যে ইম্পর্টেন্ট ডেটা ছিল ইউএসের আনএমপ্লয়মেন্ট ডেটা। তো ইউএসের আনএমপ্লয়মেন্ট ডেটা সেটা যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে সামান্য বেশি এসছে। তো মার্কেট এটাকে নিয়ে নিয়েছে, অর্থাৎ নেগেটিভ রিয়্যাক্ট দেখায়নি। ইনফ্লেশন ডেটা ইম্পর্টেন্ট ছিল 18 তারিখে, সেটাও এসছে, সেটাও আপনাদের সাথে আলোচনা করেছি। যেখানে 3.1% এক্সপেক্ট করা হয়েছিল, এসছে কত? এসছে 2.7%। তো ইউএসের ইনফ্লেশন ডেটা সেটাও কন্ট্রোলে আছে। সবশেষে নিউজ কি ছিল? যে 19 তারিখে অর্থাৎ 19শে ডিসেম্বর গতকালকে জাপানের রেট কাট ডেটা। তো জাপানের রেট কাট নয়, রেট ডিসিশন ডেটা, যেটা জাপানের সেন্ট্রাল ব্যাংক নেওয়ার কথা ছিল। তো সেই ডেটাটাও চলে এসছে, সেখানে জাপান রেট হাইক করেছে। তো মার্কেট এক্সপেক্ট করছিল যে 25 বেসিস পয়েন্ট রেট হাইক করবে। তো 0.25 বেসিস পয়েন্ট যেটা এক্সপেক্ট ছিল সেটাই কিন্তু জাপান করেছে এবং মার্কেট এই নিউজটাকেও পজিটিভলি নিয়েছে, যার জন্য ওয়ার্ল্ড মার্কেটকে দেখলে দেখাবে কোনো নেগেটিভ মুভমেন্ট দেখায়নি। ইভেন জাপানের মার্কেটও কিন্তু কোনো নেগেটিভ মুভমেন্ট দেখায়নি। লাস্ট তারা রেট হাইক করেছিল কবে? জানুয়ারিতে। তো এই যে নিউজগুলো না, এই নিউজগুলো আসার আগেই মার্কেট কিন্তু রিয়্যাক্ট করেছিল, নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছিল। তো অরিজিনালি যখন নিউজগুলো এসেছিল তখন কিন্তু মার্কেট সেটাকে নিয়ে নিয়েছে এবং পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো ভারতের মার্কেটের কাছে কিন্তু আরও একটা থ্রেট ছিল। সেই থ্রেটটা বলতে পারেন ফ্রাইডেতে আরবিআই উঠিয়ে দিয়েছে। কি থ্রেট? যার ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারি, অর্থাৎ 22 তারিখে দেখতে পারবো। তো চলুন দেখে নিই কী থ্রেট ছিল ইন্ডিয়ান মার্কেটের বা ইন্ডিয়ান ইকোনমির কাছে। সেই থ্রেটটা আরবিআই কীভাবে শর্ট আউট করেছে। স্যার, বেশ কয়েকদিন ধরে ভিডিও বানানোর সময় কিন্তু আমি এই ডেটাটা আপনাদের সবসময় দেখাচ্ছিলাম যে আমাদের রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছিল এবং রুপি 91-এর ওপরে চলে গেছিলো, 91 পয়েন্ট সামথিং কিছু গেছিলো। তো রুপি যত উইক হবে না তত কিন্তু আমাদের ইকোনমির জন্য খারাপ হবে, কারণ আমরা ম্যাক্সিমামটাই কী করি, অর্থাৎ এক্সপোর্টের থেকে ইম্পোর্ট অনেকটা বেশি করি। অয়েল 85% আমাদের ইম্পোর্ট করতে হয়, অয়েল বলুন, গ্যাস বলুন, ন্যাচারাল গ্যাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খরচা প্রচুর বেড়ে যাচ্ছিলো এবং এই খরচাটা আমাদের কিসে পে করতে হতো? রুপিকে ডলারে কনভার্ট করে তারপরে ডলারে পে করতে হতো। তো অবভিয়াসলি যত রুপি উইক হবে তত আমাদের রুপি বেশি দিতে হবে একটা ডলার পারচেস করতে গেলে। তো 90 ধরে রাখুন যে আজ থেকে দুদিন আগে যখন 90 ছিল তখন $1 পারচেস করতে গেলে 91 ছিল, তখন $1 পারচেস করতে গেলে আমাদের 91 রুপি দিতে হতো। সেই 91 রুপি কিন্তু আস্তে আস্তে অনেকটা নিচে চলে এসছে, কত? 89.58। তো কী করে হলো এটা? অর্থাৎ আমাদের রুপি কিন্তু স্ট্রং হয়েছে ডলারের এগেনস্টে, যেখানে আমাদের ইকোনমির জন্য ভালো। রুপি যত স্ট্রং হবে তত কিন্তু আমাদের ইকোনমি ভালো গ্রো করবে। তো রুপি কী করে হঠাৎ করে স্ট্রং হলো? যেটা একটু আগে বলছিলাম যে আরবিআই কিন্তু একটা ব্যাপক বড় পদক্ষেপ নিয়েছে, যার ফলে আমাদের রুপি এতটা স্ট্রং হয়েছে। আপনি চার্ট দেখলেও দেখতে পারবেন যে কবে এটা দেখুন, 16ই ডিসেম্বর আমি এখানে 90.95 দেখাতে পারছি। তো 91-এর উপরে চলে গেছিলো। তো আজকে কত তারিখ? আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে 20 তারিখ, সেখানে রুপি কোথায় ট্রেড করছে? 89.58। তো চলুন দেখে নিই আরবিআই কী করেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইউএসএর ডলারের এগেনস্টে আমাদের রুপি তার স্ট্রেংথ ফিরে পাওয়ার পিছনে কারণ হচ্ছে আরবিআইয়ের হস্তক্ষেপ। যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের নজর থাকে তাদের দেশের কারেন্সিকে স্ট্রং করা বা ইকোনমিকে ভালো মতন গ্রো করা। তো আরবিআইও কিন্তু সেই পদক্ষেপ নিয়েছে। কি করেছে দেখুন, দেখলে দেখা যাবে আরবিআই রুপিকে স্ট্রং করার জন্য কি করেছে, যে ইউএসের ডলার সেইটা সেল করেছে। অর্থাৎ আমাদের কাছে যে ইউএসের কারেন্সি রয়েছে না,
ডলার, সেই কারেন্সিকে কি করেছে, সেল করেছে, অর্থাৎ মার্কেটে ডলারের অ্যাভেলেবিলিটিকে বাড়িয়েছে। তো যার ফলে মার্কেটে যত ডলার বাড়বে তত ডলার উইক হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ডলার উইক হয়েছে এবং আমাদের কারেন্সি স্ট্রং হয়েছে। তো আরবিআই না, শুধু যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের কারেন্সিকে ধরে রাখার জন্য কিন্তু এই পদক্ষেপ নেয়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরবিআই এই পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ ডলার সেল করেছে বলেই আজকের দিনে আমাদের রুপি অনেকটা স্ট্রং হয়েছে এবং 89-এর ঘরে চলে এসছে। দেখুন, একটু আগে বলছিলাম না 89.55-এ চলে গেছিলো কোনো এক সময় আমাদের রুপি। এর ফলে কি হবে স্যার? এর ফলে হচ্ছে আমাদের যা কিছু আমরা ইম্পোর্ট করছি না, ইম্পোর্ট কস্ট কমবে, ইনফ্লেশন ঠিকঠাক জায়গায় থাকবে, ইকোনমি ভালো গ্রো করবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে না, রুপি উইক হওয়ার জন্য কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা আমাদের মার্কেটে কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছিল। কেন সেল করছিল? কারণ তাদেরকে ডলারটাকে কনভার্ট করতে হতো রুপিতে এবং রুপিতে তারপরে তারা কিন্তু আমাদের মার্কেটে ইনভেস্টমেন্ট করতো। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন তারা 80 টাকা 80 টাকা 82 টাকা 84 টাকা যখন আমাদের রুপি চলছিল ডলারের এগেনস্টে, তো তখন $1 দিয়ে তারা কত পেয়েছিল? তারা হচ্ছে ধরুন সাপোজ সে 84 টাকা পেয়েছিল। তো সেই 91 টাকা যখন আমাদের রুপি চলে গেছিলো না $1 এগেনস্টে, তখন তাদের কি করতে হতো? তাদের হচ্ছে 91 টাকা পে করে আবার ডলারে কনভার্ট করে সেই ডলারটাকে তাদের দেশে নিয়ে যেত। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রুপি ডেপ্রিসিয়েশনের জন্যে অলরেডি তাদের লস হচ্ছিল। তারপরে তো মার্কেট উঠবে কি নামবে সেটার উপর তাদের লাভ লস আবার ডিপেন্ড করছে। তো অলরেডি সেই স্টকটা উঠলো কি নামলো কি সেটার উপর তো লাভ লস একটা রয়েছেই। তার সাথে সাথে রুপি ডেপ্রিসিয়েশনের জন্য কিন্তু অলরেডি তারা লসের সম্মুখীন হচ্ছিল। এর জন্যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু আমাদের মার্কেটে কন্টিনিউয়াসলি সেল করছিল। দেখুন, আমরা যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের ডেটা দেখি না, 1 ডিসেম্বর থেকে 1171 করোড় সেল, 2 ডিসেম্বর 3600, 3 ডিসেম্বর 3200, 4 ডিসেম্বর 1900, এভাবে দেখলে দেখা যাবে তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে গেছে লাস্ট 3 দিন, অর্থাৎ 19 তারিখ, 18 তারিখ এবং 17 তারিখ, এই 3 দিন কিন্তু তারা বাই করেছে এবং এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কি করেছে, নেট সেল করেছে কত? 19,857 করোড়। আমরা যদি মান্থ ওয়াইজ ডেটা দেখলে দেখা যাবে নভেম্বর মাসে 17,500 করোড় সেল করেছে, অক্টোবর মাসে 2346 করোড় সেল করেছে, সেপ্টেম্বর মাসে 3500 করোড় সেল করেছে, 35,300 করোড়, আগস্ট মাসে 46,900 করোড়, জুলাই মাসে 47,666 করোড়। তো কন্টিনিউয়াসলি কিন্তু তারা জুলাই মাস থেকে সেল করেই যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক্সপেক্ট করা যায় যে সেল সেটা হয়তো পজ লাগাতে পারে, কারণ কারণ আরবিআইয়ের পদক্ষেপে রুপি স্ট্রং হয়েছে। তো এটাই ছিল একমাত্র মাথা ব্যথার কারণ ছিল ইন্ডিয়ান মার্কেটের জন্য। আদারওয়াইজ আর কোনো রকম কোনো নেগেটিভ নিউজ আমাদের মার্কেটে নেই। যেখানে আরবিআই রেট কাট করছিল, রেট কাট করে যাচ্ছিল কন্টিনিউয়াসলি, লাস্ট এমপিসির মিটিংয়েও আরবিআই রেট কাট করেছে, এফএমসির মিটিংয়ে ফেড রেট কাট করেছে। তো মার্কেটে ভরপুর লিকুইডিটি রয়েছে, জিডিপি গ্রোথ যথেষ্ট ভালো দেখিয়েছে, এক্সপেকটেশন আরও ভালো করতে পারে সেরকমই কিন্তু আরবিআই এবারের এমপিসির মিটিংয়ে বলেছে। ইনফ্লেশন 1%-এর নিচে চলে এসছে। তো সব দিক দিয়ে আমাদের মার্কেট বা আমাদের ইকোনমি সব কিছু ঠিকঠাক রয়েছে, শুধু রুপিটা গণ্ডগোল করছিল। তো আরবিআইয়ের পদক্ষেপে সেই রুপিও কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক্সপেক্ট এটাই থাকবে যে মন্ডেতে মার্কেট হয়তো ভালো মুভমেন্ট দেখাতে পারে বা মার্কেট এখান থেকে হয়তো আরও ভালো করতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি বলছি মানে এই নয় যে মার্কেট এখান থেকে ছুটে গিয়ে একদম 29,000-এ গিয়ে চলে যাবে বা 30,000-এ চলে যাবে, একদম নয়। আমি জাস্ট সম্ভাবনার কথা বললাম, মার্কেটে যেসব ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বা নিউজগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনি কি করবেন, বাই করবেন কি করবেন না, সেল করবেন কি করবেন, টোটালটাই নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে। এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় স্যার। মার্কেট রিস্কি, তো নিজে ভালো মতন নিজের রিস্কটাকে বুঝে নিয়ে ম্যানেজ করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।